স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ এন্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আছেন সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে চলে যাব বাংলা ভিশনের বার্তা কক্ষে। সেখানে আছেন সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ খবরগুলো। তাইমুর, শুরুতেই থাকছে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের খবর। সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার অবরোধ কর্মসূচি পালন করবে না, তবে ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। দাবি আদায় না হলে বুধবারের পর হরতালের মতো কর্মসূচি সহ 3 দিনের আলটিমেটামও দিয়েছে তারা। সোমবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট 4 ঘন্টা অবরোধ করে রাখার পর সন্ধ্যায় তারা নতুন কর্মসূচি ঘোষণা করে। শিক্ষার্থীদের অবরোধের কারণে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয় মানুষকে। এদিকে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ 3 দফা দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতিও অব্যাহত রয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলনে বিভাজনের রাজনীতি ঢুকে গেছে, তবে আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রয়েছে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া চলমান পরিস্থিতি নিয়ে সরকারের 6 জন মন্ত্রী বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে, তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত তারা কিছু জানাননি। এদিকে নজর অন্যদিকে ফেরাতেই আবারও চাকরিতে কোটা যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 4 দিনের সফরে চীনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় এই সফরে দুদেশের মধ্যে অবকাঠামো, যোগাযোগ, জ্বালানি সহ 22টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার ভোর রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। তার সুস্থতা কামনায় দলের পক্ষ থেকে দোয়া করা হয়েছে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে। তাইমুর, এই খবরগুলো গুরুত্ব পেয়েছে দিনের সংবাদে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন। স্টুডিও আলোচনা শুরু করব সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল। 1 জুলাই থেকে কোটা বাতিলের দাবিতে আন্দোলন চলছে। 3 দিনের আলটিমেটাম সবশেষে বুধবার থেকে হরতালের হুঁশিয়ারি। যারা আন্দোলনরত শিক্ষার্থী তাদের শঙ্কা যে আন্দোলনটা কিছুটা দীর্ঘমেয়াদী হবে, কারণ সরকারের তরফ থেকে ঠিক সেই ধরনের সাড়া মিলছে না। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। আমি প্রথমেই প্রিন্স ভাইকে অভিনন্দন জানাই তার নতুন দায়িত্ব, তো পদোন্নতি বলা যাবে নাই, নতুন দায়িত্ব পাওয়ার জন্য, এবং নতুন দায়িত্ব পাওয়ার পর আমার সঙ্গে তার এই প্রথম দেখা। অভিনন্দন। আপনাকে ধন্যবাদ। আসুন, এবার আপনি যে প্রসঙ্গ আনলেন, আমি একটু আগে একটা টক শোতে আমার সঙ্গে ছিলেন নুরু, মানে ডাক্তার সাবেক ভিপি, যিনি এই কোটা সংস্কার আন্দোলনের এই আন্দোলনের পুরোধা 2018, কারণ তখনকার কথা যদি আমরা মনে করি, তিনি বলছিলেন যে দেখেন 2018-তে যখন আমরা আন্দোলন করি তখন এক পর্যায়ে ছাত্রলীগ এবং পুলিশ তাদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়, ছাত্রীদের হল করে। ঘটনাটা আমরা সবাই জানি, এবং গুলিবিদ্ধ হয়েছে একজন, আহত হয়েছে অনেকে। এই প্রসঙ্গগুলি উনি আনলেন। তো এটা থেকে আমার একটা জিনিস যেটা মনে হলো যে এবার কিন্তু যে 2 পক্ষর কথা বলা হচ্ছে, পুলিশ এবং ছাত্রলীগ, তাদের উপর যে ওনার ভাষায় যে নির্যাতন, এবং এটা আমরা সবাই দেখেছি, ওনার ভাষায় বলাও ঠিক না, আমরা সবাই দেখেছি। এবার কিন্তু মৌলিক পরিবর্তনটা হচ্ছে ছাত্রলীগ বা সরকারের আইনরক্ষীদের তেমন কোনো মানে এরকম অ্যাগ্রেসিভ কোনো আচরণ এখন পর্যন্ত আমরা দেখিনি। এটাকে আমার কাছে একটু পজিটিভ মনে হয় যে হয়তো একটা বেসিক চেঞ্জ হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখেন এই 2018 আন্দোলনের প্রেক্ষিতে সরকার কিন্তু কোটা পুরোটাই বাতিল করে দিয়েছিল, এবং এটা কিন্তু প্রজ্ঞাপন বলেন, পরিপত্র বলেন, জারি হয়েছে। এখন কি হলো, 2021-এ সংক্ষুব্ধ যারা মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্ম, তাদের কেউ মামলা করেছেন বা রিট করে হাইকোর্টে আদালতে গেছেন, মানে এই মামলা, এগুলি আবার অনেক আইনগত বিষয় আছে, আমি এটা আদালতে গেছেন। সে প্রেক্ষিতে হাইকোর্ট একটা জাজমেন্ট দিয়েছে যে সরকারের যে পরিপত্রটা ছিল সেটা বাতিল করা হয়েছে, মানে আবার আগের অবস্থায় ফিরে গেছে। তো এটা নিয়ে আবার সরকার পক্ষ থেকে চেম্বার জজে যাওয়া হয়েছে, তারা আবার অ্যাপিলেট ডিভিশনে এটা রেফার করেছেন। ব্যাপারটা হলো এখন সাবজুডিস।
এখন আদালতের কোনটা আবার অবমাননা হয়ে যায় সেটা তো আমরা যারা সাধারণ মানুষ বুঝি না। তারপরে বলতে হয় যে আদালতের বিষয়, এখন এটা পুরোপুরি আদালতের উপর নির্ভরশীল। এখন সরকার যদি এটার উপর কিছু করতে যায় তখন প্রিন্স ভাইদের একটা অভিযোগ আসবে আর সরকারের আদালতের উপর নগ্ন হস্তক্ষেপ। হ্যাঁ, প্রিন্স ভাই বলতে পারেন যে আদালত, এটা তো আদালত নিয়ে অনেক কথাবার্তা আছে, কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা মনে করি যে এটা আশ্রয়স্থল হচ্ছে আদালত। যেমন আজকে আইনমন্ত্রী একটা কথা বলেছেন যে যারা এটা মানে আইনজীবী রেখে ক্ষুব্ধ তারা আইনজীবী রেখে এটা আদালতে যেতে পারেন। মোট কথা এখন আমার যেটা মনে হচ্ছে এই আন্দোলনটার পেছনে সরকার এখনো চুপচাপ, মানে পজিটিভ নেগেটিভ, যদিও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কমেন্ট করেছেন বা বলছেন যে এটা যুক্তি নেই, সেটা তো আদালতের রায়ের পর বোঝা যায়। ব্যক্তিগতভাবে আমি এই প্রসঙ্গে মনে করি যে আদালতের রায়ের পরে হয়তো এটা নিয়ে কিছু কাজ করার একটা সুযোগ থাকবে। কারণ এখন মূলত দাবি যেটা হয়েছে, মানে যেটা যারা আন্দোলন করছেন তাদের এই আন্দোলনের মাসুল কিন্তু সাধারণ মানুষ গুনছে। এই জায়গাটায় যেতাম দিনভর আন্দোলনের মাসুল গুনছে সাধারণ মানুষ। সরকারেরও কিছু আমরা হেলদোল দেখছি না বা কারো, কিন্তু মানুষের কষ্ট হচ্ছে। এই আন্দোলনটা যেমন অনেকেরই বক্তব্য তারা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হোক বা তাদের এরিনা, আর কোটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথা আছে। আমার কাছে যেটা আপত্তি পরে আমি বলবো, মুক্তিযোদ্ধাদের কেন বারবার মানে কেমন জানি এটার মধ্যে একটা টার্গেট করা হচ্ছে এরকম মনে হচ্ছে। কারণ মুক্তিযুদ্ধের কোটা নিয়ে কিন্তু অনেক কথা আছে, যেমন অনেকের মধ্যে একটা কথা আছে যে মানে প্রজন্মের পর প্রজন্ম এটা নিয়ে একটা বিতর্ক আছে যে ছেলে পেলে নাতি। মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা তো শেষ রেখে যে আজকে আমি আপনি প্রিন্স ভাই আজকে একটা বড় দলের যুগ্ম মহাসচিব হয়েছেন, আমরা কেন হতে পারি? এই মুক্তিযোদ্ধার এই দেশটা আমাদের দান করেছিল, দান শব্দটা আমি জেনে বুঝে ব্যবহার করছি, তার জন্য তো আজকে আমরা এই কথাগুলি বলতে পারছি বা নিজেদের অবস্থানে আছি। এই মুক্তিযোদ্ধাদের প্রতি কিন্তু আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। এবং আপনি দেখেন মুক্তিযোদ্ধাদের হেয় করার জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন রকমের, যেমন ভুয়া মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি বহু কথা বলা হয়। এবং মুক্তিযোদ্ধাদের এই যে কোটার ব্যাপারটা, এটা পরে হয়তো আরো বলবো, যে 30% কোটা বলা হয়। আপনি কি জানেন যে 30% কি এমন যে আমি মুক্তিযোদ্ধার ছেলে বা নাতি, আমার কোনো যোগ্যতা নেই, আমি কোটায় ঢুকে গেলাম, তা তো না। তাকেও তো সমানভাবে কমপ্লিট করে তারপরেই আসতে হয়, তাই না? আমি একটা পরিসংখ্যান দেখলাম, 33, 35, 36, 34টা বিশেষ বিশেষ ছিল, ওটা বাদ দেন। এই 3টা বিশেষে কিন্তু প্লাস মাইনাস মানে কোথাও 69%, কোথাও 70% কিন্তু পূরণ হয়েছে মেধাবীদের দ্বারা। কারণ ওই কোটার ওই পরিমাণ কোটার, ধরেন সে 100টা পোস্ট যদি থাকে, 30টা পোস্ট হলে মুক্তিযুদ্ধ 30 জন পাওয়া যায় না কখনোই কিন্তু এই কোটা ফুলফিল হয় না। কারণ হচ্ছে ওই পরিমাণ যোগ্যতা সম্পন্ন হয়তো ওই কোটায় নেই। কাজে তবে যেটা হতে পারে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের সংবিধানে কিন্তু আছে যে অনগ্রসর একটা ব্যাপার আছে। তো সরকার এখন যেটা মনে করছে, সরকার তো বাতিলই করেছে, এখন আদালত দিয়েছে। এটা কিভাবে কি হয়েছে এটার জন্য আমাদের অ্যাপিলেট বিভাগের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং সরকারের মন্ত্রীও কিন্তু তাই রায়ের পর আমি আশাবাদী মানুষ, আমি মনে করি যে রায়ের পর একটা রায়ের প্রেক্ষিতে হয়তো এটা নিয়ে কাজ করার একটা সুযোগ সৃষ্টি হবে। জি, সৈয়দ ইমরান সালি প্রিন্স, বিএনপি যুগ্ম মহাসচিব। এই যে আলোচনাটা এলো, জাকারিয়া কাজল বলছিলেন যে যেহেতু আদালতে আছে, অ্যাটর্নি জেনারেল আজকে এই সুরেই বলছেন যে ঠিক এই মুহূর্তে আন্দোলন রাজপথে করা ঠিক হচ্ছে না, যেহেতু বিচারাধীন বিষয় আদালতে। আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই সুরে কথা বলছেন। কিন্তু এই আন্দোলনে আপনাদের, যদিও আপনারা বলছেন ইন্ধন নয় সমর্থন দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন, তাহলে বিএনপির অবস্থানটা আসলে? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং জাকারিয়া কাজল ভাই আমার খুবই শ্রদ্ধাভাজন একজন বড় ভাই, তাকেও স্বাগত জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও স্বাগত জানাচ্ছি। আপনি যে প্রশ্নের অবতারণা করেছেন যে আদালতের বিষয় এবং বিএনপির সমর্থন, এই বিএনপি মনে করে, এটা 2018 সালেই আমরা বলেছি যে এই যে কোটা চলছে আপনার, সেই কোটা দিয়ে 56% কোটা দিয়ে আপনার মেধাভিত্তিক জ্ঞান নির্ভর প্রশাসন কিংবা জাতি গড়ে তোলা সম্ভব নয়। এটা আমরা সেই 18 সালেই কিন্তু আমরা বলেছি। এবং সেই 18 সালে আপনার যখন কোটা বিরোধী আন্দোলন হয় তখন থেকে কিন্তু আমরা সমর্থন দিয়েছি, সংহতি প্রকাশ করেছি, এখনো আমরা তাই বলছি। আমরা যে কথা আমরা একদম ঘোষণা দিয়ে বলেছি যে আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রের
যে ভিত্তি রয়েছে, যে মুক্তিযুদ্ধের প্রধান অঙ্গীকার ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিত করা এবং একটি বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করা, সেটা যদি করতে হয় তাহলে এই কোটা দিয়ে সেটা করা সম্ভব নয়। এখানে জাকারিয়া কাজল ভাই বলেছেন মুক্তিযোদ্ধাদেরকে বারে বারে কেন মুক্তিযুদ্ধের কোটা সেটাকে কেন ইঙ্গিত করা হয়। আমরা কিন্তু মুক্তিযোদ্ধা কোটার বিলুপ্ত করার পক্ষে না, কোনো কোটাই বিলুপ্ত করার পক্ষে না, এটার সংখ্যা কমিয়ে আনা, সংস্কার করা। কিন্তু এই মুক্তিযোদ্ধাদের কেন করা হচ্ছে আপনি জানেন? যে আজকে এই ভুয়া মুক্তিযুদ্ধে এমন পর্যায়ে পৌঁছেছে যে এমন এমন মুক্তিযোদ্ধাদের নাম তালিকাভুক্ত হয়েছে যাদের বয়স এখন আপনার 55, 56, 57 এরকম। এটাকে অস্বীকার করা যাবে? পত্রিকায় আসছে, গণমাধ্যমে আসছে। এমনকি সরকারের অনেক সচিব আছেন, তারা মুক্তিযোদ্ধা হিসাবে সার্টিফিকেট নেওয়ার জন্য ভুয়া মুক্তিযোদ্ধা সেজে তারা কিন্তু নিজেদের নাম তালিকাভুক্ত করিয়েছিলেন। কেন? এইসব সুযোগ সুবিধা নেওয়ার জন্য। আবার সরকারও এই মুক্তিযুদ্ধের কোটাটাকে ব্যবহার করে তাদের দলীয় অনুগতদেরকে প্রশাসনে তারা ঢোকানোর চেষ্টা করেছে। তারপরেও বলবো মুক্তিযোদ্ধার হতে জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান দেওয়া, তাদেরকে মর্যাদা দেওয়া, তাদেরকে আরো বেশি সম্মানিত করা অবশ্যই আমরা গর্ববোধ করি, আমরা সেই জিনিসটা করতে হবে। কিন্তু এই মুক্তিযোদ্ধা কোটার নামে সরকারের অনুগত, আওয়ামী লীগের অনুগতদেরকে প্রশাসনে ঢুকানোর যে একটা ফন্দি, এই ফন্দির বিরুদ্ধে কিন্তু সবাই জেগে উঠেছে। কারণ এই ফন্দি অলরেডি এটা ধরা পড়ে গেছে। আমরা কিন্তু এটা, আমি আবারও বলছি, আমরা এটা বিলুপ্তির পক্ষে না, সংস্কারের পক্ষে। এই আন্দোলনটা কিন্তু সেভাবেই ছিল 2018 সালে। যখন চতুর্দিকে চাপ হলো তখন শেখ হাসিনা আপনার সংসদে দাঁড়িয়ে তিনি একেবারে রেগে গিয়ে বললেন যে কোনো কোটাই থাকবে না, সংস্কার দরকার নেই, কোনো কোটাই থাকবে না। ভুলটা তো তিনি সেখানে করেছিলেন, স্বয়ং শেখ হাসিনা করেছেন সেই ভুল। সেই আন্দোলন তো কোটা বিলুপ্তির আন্দোলন ছিল না, সংস্কারের আন্দোলন ছিল। তিনি ওই আন্দোলনের মানে পরাজিত হয়ে তিনি রেগে মেগে তিনি ওইটাকে বললেন কোনো কোটাই থাকবে না, কোটা ছাড়াই হবে, সেভাবে পরিপত্র জারি করা হলো। তো সেইটা করেই তো সেখানে ভুলটা করা হয়েছিল। কিন্তু এইবার তো ভুলের মাসুল আজকে কিন্তু দিতে হচ্ছে। এইবার তো সরকার মারমুখী নয়, কিন্তু যে শুনেন এইটা এই আরেকটা আসলে আদালত আসলে এই কর্তৃত্ববাদী শাসনে কোথায় কি হচ্ছে, কার আঙ্গুলি হেলেনে কারা অ্যাক্ট করে, কথাবার্তা বলে, এটা কিন্তু বাংলাদেশের মানুষ সবাই জানে, আর শিক্ষিত সমাজ তো এটা জানেই। তো এই বিষয় নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, এই বিষয় নিয়ে বললে আবার অন্য সমস্যা এসে দাঁড়াবে। তারপর আমি বলতে চাই যে এই যে আমাদের দলের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলন করে যেটা বলেছেন সেটা হচ্ছে কোট অ্যান্ড আনকোট আমাদের দলের বক্তব্য, বর্তমান অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে জনগণের ন্যায্য দাবিসমূহ দমিয়ে রাখার ঘৃণ্য পুরনো কৌশলে তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কোট অ্যান্ড আনকোট এবং দলের বক্তব্য, এটা প্রেস কনফারেন্স করে আমাদের মহাসচিব এটা বলেছেন। তো এখন এই যে আপনার যে বিষয়টা, এটা তো নতুন নয়। আপনার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বাতিলের যে রায়টা মানে এসছিল কোর্ট থেকে, সেটা নিয়ে কি হয়েছে নিশ্চয় কারো অজানা নয়, নিশ্চয় কারো অজানা নয়। সেই সময় কিন্তু পার্লামেন্টে একটি কমিটি কাজ করছিল, যে কমিটির কো চেয়ারম্যান ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং সালেদা চৌধুরী। ওনারা ওই কমিটি মিটিংয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিনিধি দলের নেতা হয়ে কমিটিতে উপস্থিত হয়ে উনি কিন্তু এর পক্ষে কি বলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পক্ষে তিনি মতামত দিয়েছেন। তখনই কোর্ট থেকে একটি রায় আসলো, এটা অসাংবিধানিক, এটা করা যাবে না। এবং কোর্ট বলেছিল পরপর 3টি আরো নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে হতে পারে, কিন্তু সেটা কিন্তু আর হলো না। কিভাবে কেন হলো না এটা আপনার জানা আছে। তো এরকম তো ভুরি ভুরি উদাহরণ আছে। এই যে কোটায় আপনার সরকার বলছে বাতিল, আবার কিন্তু সরকার কোর্ট এটা বাতিল করে দিল, সেখানে সরকার আবার আপিল করলো, আপিল করলে আবার কিন্তু প্রধানমন্ত্রী গতকালকে দাঁড়িয়ে সেখানে বললেন
কোটার প্রয়োজন আছে। এটা তো এই যে বিপরীতমুখী কথাবার্তা, এই যে মানে মানে পদক্ষেপ, এগুলিতে তো প্রমাণ হয় কোথা থেকে কি হচ্ছে, কোথাকার সুতার টানে কি ঘটছে। এটা হচ্ছে আরেকটি প্রশ্ন আমাকে আপনি করেছেন যে আমাদের এই যে এই বিচারাধীন রাজপথে, আমি তো একটু আগেই বলেছি যে আজকে এই জিনিসটা কোথা থেকে কি হচ্ছে, কারা পিছন থেকে কলকাঠি নাড়ছে, বাংলাদেশের সকল মানুষ জানে। সে কারণে কিন্তু আন্দোলনটা আজকে এই পর্যায়ে এসেছে। এই জায়গাটাতে একটু শুনে আসি জাকারিয়া কাজল, যে সুতার টান কোথা থেকে কি হচ্ছে, টানটা নিতে কিন্তু খুব বায়বীয় অভিযোগ, তাই না? এগুলি তো উনিও বলতে পারছেন, সবাই জানে, আমি তো জানি না, আমি কি বাংলাদেশের মানুষটা? যেমন ধরেন আপনিও জানেন কিন্তু বলবেন না। কথা আছে যেমন হাওয়া ভবনের কথা হচ্ছে যে বিএনপির শাসন আমলে হাওয়া ভবন থেকে লিস্ট যেত কর্ম কমিশনে, ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হতো বিসিএস। তো এগুলি তো সব বায়বীয় কথাবার্তা, যে বিএনপির শাসন আমলে যত বিসিএস এর নিয়োগ হয়েছে সব হাওয়া ভবন থেকে লিস্ট যেত এবং ওই লিস্ট অনুযায়ী সরকার পাবলিক পিএসসি নিয়োগ দিত, যেটা উনি বলেন যে আওয়ামী লীগের অনুগতদের। ভুয়া মুক্তিযোদ্ধার কালচার তো আজকাল, এটা তো স্বাধীনতা যখন থেকে এই সংসদ তখনই আছে, কিন্তু সেটার এই ভুয়া মুক্তিযোদ্ধার দোহাই তুলে বা বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের যে একটা হেয় করার, যেমন সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধ অফিসারদের অবমাননা, কিলিং ফিলিং, বহু কিছু বিভিন্নভাবেই কিন্তু মুক্তিযোদ্ধাদের উপর একটা আঘাত আসে। হ্যাঁ, এই 30% কোটা 30% না কত পার্সেন্ট থাকা উচিত সেটা ভিন্ন প্রসঙ্গ, এবং যেটা বলা হয় যে প্রজন্মের পর প্রজন্ম, সেটা নিয়েও হয়তো সংস্কার হতে পারে বা ডিবেট আছে যে কত। পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই কোটাগুলো আছে, মানে বিভিন্ন, যেমন আমেরিকা যারা ভিয়েতনাম যুদ্ধ করেছে তাদের যারা পরিজন, তাদের যদি আপনি এমপ্লয়মেন্ট ব্যবস্থা করেন, আপনাকে ট্যাক্স রিবেট দেওয়া হয়, এরকম বহু দেশ আছে। আমাদের দেশের সমস্যাটা কি? আমাদের দেশ যেটা হয়েছে, আমি একটা জিনিস আমাদের মধ্যে একটা ধারণা আছে, যেমন আমি যে 30% কোটায় যে মুক্তিযোদ্ধার সন্তান বা তাদের প্রজন্ম, এটা বোধহয় সে মুক্তিযোদ্ধার সন্তান হলে কি সেই চাকরিটা পাবে? তাকে তো সে কি একইভাবে যোগ্যতার প্রমাণ দিয়ে আসতে হবে। ধরেন প্রিন্স ভাই মেধায় মাস্টার্স পাস করে আসলো, আর আমি ইন্টারমিডিয়েট পাস করে কি সমমানের, সেটা তো হচ্ছে না। এবং আপনি যদি গত কয়েকটা বিসিএস এর খবর দেখেন, আপনি দেখবেন যে এই মেধাবী পাওয়া না যাওয়াতে কিন্তু ওই কোটা পূরণ হয় না, এবং অনেক পদ কিন্তু তখন করা হয় কি, তখন এই কোটারটা মেধা দিয়ে পূরণ করা হয়। কাজে এটা যে একেবারে মুক্তিযোদ্ধার সন্তান হলেই সে চাকরি পেয়ে যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। কিন্তু ওবায়দুল কাদের যখন বলেন যে কোটা আন্দোলনে বিভাজনের রাজনীতি ঢুকে গেছে, শুনেন, বাংলাদেশে এখন প্রিন্স ভাই এটা কিভাবে নেবেন আমি জানি না, ঢুকিয়ে দেওয়া হয়েছে বা হচ্ছে, এটা তো নয়াপল্টনে আছেন একজন আর এখানে আছেন একজন, ইনি কি বলেন আর উনি কি বলেন, ওনাদের এই বাহাস, এগুলি পলিটিক্যাল বাহাস, এগুলিকে আমি কোনো ওবায়দুল কাদের এবং আমাদের কি রুহুল কবির রিজভী, ওনারা একজন বলবেন আরেকজন জবাব দেবেন, উনি বলবেন উনি জবাব দেবেন। পাবলিক এই দুজনের কথাকে ওইভাবেই নেয়, এটা খুব সিরিয়াস ভাবে নেয় বলে আমার মনে হয় না, অন্তত বাংলাদেশের মানুষ, কারণ মনেই করে যে দুজনের কাজই হলো এটা, তাই না? এটা সব কিছুতে এগুলিতে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, বুঝছেন না? এটা কিন্তু আমি যেটা মনে করি, আমি এখনো বলছি, আমি আশাবাদী যে আপিলেট বিভাগ থেকে রায়টা হওয়ার পর এটা নিয়ে হয়তো কিছু করার সুযোগ থাকবে এবং সেটা হবে। কিন্তু আমি কনসার্ন হচ্ছে জনদুর্ভোগটা নিয়ে। জনদুর্ভোগটা কিন্তু মানে এই আন্দোলনের সরকার পতন হয়ে যাবে মনে করার মতো কিছু নেই, কিন্তু এই জনদুর্ভোগটা কিন্তু একটা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। যেমন ধরেন আজকে যে কর্মসূচি দিল, আপনি বললেন কালকে তারা করবেন না, এটা নিয়ে আজকে আলাপ হলো, প্রধানমন্ত্রী আসলে আবার তারা করতেই পারেন, কারণ সংক্ষুব্ধ যে কেউ যে কোনো পদক্ষেপ নিতে পারেন, গণতান্ত্রিক দেশ, অধিকার আছে। আমি যেটা মনে করি, আমার কাছে এই আন্দোলনটাকে একটু প্রিম্যাচিউরড মনে হচ্ছে। এটা যদি আপিল বিভাগের রায়ের পরে হতো, মোটেও না, আমার কাছে যৌক্তিক মনে হতো। প্রিম্যাচিউরড এটা মোটেও না, এটা একটা যৌক্তিক আন্দোলন। এই যৌক্তিক দাবির যৌক্তিক আন্দোলন। আপনার সরকার, আমি বলছি সরকার বিভিন্ন সময় এটা করছে। আবার এটা কেন করা হয়েছে, আজকে আমাদের মহাসচিব তো বলেছেন যে এটা করে অন্যান্য যে বিষয়গুলো আছে, ভিন্ন দিকে দৃষ্টি, ধামাচাপা দেওয়ার, আজকে দেশে সার্বভৌমত্ব আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। আপনার যে ভারতের সাথে সমঝোতা স্মারক করে আসা হয়েছে, বাংলাদেশের বুক চিরে আপনার ট্রেন করিডোর দেওয়া হচ্ছে, সেটা নিয়ে বাংলাদেশের মানুষ কিছু জানে না। এটা সার্বভৌমত্ব থাকবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রী চীন সফর যাচ্ছেন, বলা হচ্ছে ভারতের অনাপত্তি নিয়ে উনি চীন সফরে যাচ্ছেন। বাংলাদেশ কি স্বাধীন দেশ? যে কেন একটা অন্য দেশে যাবেন, আরেক দেশের আপনার অনাপত্তি নিয়ে যেতে হবে, তাকে জানিয়ে যেতে হবে?
জি, চীন সফরের উপর আরো বিস্তারিত না, এই যে প্রসঙ্গক্রমে এটা এসছে যে এইসব বিষয়কে ধামাচাপা দেওয়ার জন্যই কি আপনার এই আদালতের রায় বা এই প্রসঙ্গ দিয়ে আপনার এই আন্দোলনকে সামনে নিয়ে আসা হয়েছে। আমি শেষ করি। তো আজকে তারপরেও যেহেতু সামনে চলে এসছে, অবশ্যই একটা রাজনৈতিক দল বিএনপি জনগণের দল, জনগণের বিভিন্ন ইস্যু বা আন্দোলনে বিএনপির সমর্থন ছিল, আছে, থাকবে। শিক্ষকদের আন্দোলন অবশ্যই এটাও একটা যৌক্তিক আন্দোলন। আমরা দেশের অর্থনীতির কথা জানি যে অর্থনীতির অবস্থা লন্ডভন্ড, সরকারের হাতে টাকা নাই, রিজার্ভ দিনে দিনে পড়ে যাচ্ছে। আপনার এই যে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে, সরকারের হাতে টাকা নেই। এই টাকা নেওয়ার জন্য তারা এই সার্বজনীন পেনশন স্কিমের নামে তারা মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবার সেটা দুর্নীতি লুটপাট করার জন্য তারা এই প্রজেক্ট হাতে নিয়েছে। যখন এই প্রজেক্ট তারা হাতে নেয় তখনই কিন্তু বিএনপি থেকে আমরা কিন্তু এই কথাটা বলেছিলাম। আজকে দেখেন এই বছর তারা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি শিক্ষক এবং কর্মচারীদেরকে এটার সাথে সংযুক্ত করেছে। কেন করেছে? তারা যখন পেনশন স্কিম করলো, তৎকালীন যে অর্থমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বলেছিলেন তখন যে সরকারের টাকা রাখার জায়গা হবে না, এই ইয়েতে মানুষ এভাবে সাড়া দিবে। দেখা গেল কি 18 কোটির মানুষের এই দেশে মাত্র 40,000 আবেদন পড়েছে এই পেনশন স্কিমে তারা সংযুক্ত হতে চায়, যেটা খুবই নগণ্য। সেই কারণে তারা ফোর্সফুলি তারা সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে এই পেনশন স্কিমে সংযুক্ত করার জন্য এই পরিপত্র তারা জারি করেছে। এবার তারা বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মচারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দিয়েছে। শোনা যায় আগামী বছর আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে, সব সরকারি কর্মকর্তা কর্মচারী, প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে রাজনীতিবিদদেরও তিনি মনে করেন সেটা, উনি অনেক কথা বলেন ওনার, সেই ব্যাপারে আমি এই ব্যাপারে বলতে চাই না। আর আজকে এই যে বলছেন রাজনীতিবিদদেরকে এখানে সংযুক্ত হতে হবে, এগুলো তো সব মানুষের পকেট কাটার জন্যই আপনার বিষয়, যে আজকে দুর্নীতি করে তারা মানে লুটপাট করার জন্য, মানুষের পকেট কাটার জন্য এই স্কিম চালু করেছে। এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনার আন্দোলনে নেমেছে, কর্মচারীরা আন্দোলনে নেমেছে, বাস্তবতা তো তাই। আন্দোলনে তাদের এই আন্দোলনও যৌক্তিক। সে কারণে আমরা বলছি আজকে এই আন্দোলনের ফলে আজকে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ধস নেমেছে, আপনার পরীক্ষা সব বন্ধ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে না, সমস্ত কিছু অচল হয়ে যাচ্ছে, শিক্ষাঙ্গন অস্থিরতা, ওদিকে কোটা বিরোধী আন্দোলন, সমস্ত শিক্ষা ব্যবস্থা। আজকে প্রধানমন্ত্রী কালকে বললেন যে পড়ালেখা বাদ দিয়ে আন্দোলন হচ্ছে। পড়ালেখা কি বাংলাদেশে আছে? শিক্ষা ব্যবস্থায় তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই যে আপনার মাধ্যমিক শ্রেণীতে পড়ালেখা, কোথাও পরীক্ষা হচ্ছে 6, 7, 8, যে ক্যারিকুলাম দেওয়া হয়েছে এটা তো এমনি আমাদের ছেলেমেয়েরা পড়তে চায় না। তারপরে এই যে ক্যারিকুলাম যেটা দেওয়া হয়েছে, যে কি বলে এটাকে, নতুন যে সিলেবাস দেওয়া হয়েছে, এটাতে তো আরো পরিস্থিতি খারাপ। এখানে অভিভাবকরা আন্দোলন করেছে না এটার বিরুদ্ধে, শিক্ষকরা আন্দোলন করেছে না, তো এমনিতে তো পড়ালেখা হচ্ছে না। আজকে এইসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নেই। টোটাল শিক্ষা ব্যবস্থাকে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। জাকারিয়া কাজল, এই যে বিএনপির আজকে এই ধরনের একটি মন্তব্য ছিল, বিএনপি মহাসচিব বলেছেন যে ঠিক ভিন্ন দিকে যখন অনেক ইস্যু, তখন ভিন্ন দিকে দৃষ্টি দিতেই এই ধরনের সংকট। আর শিক্ষক আন্দোলন নিয়ে আপনার দেশে তো, বাংলাদেশে তো একটা অদ্ভুত জিনিস, দুইটা বিরোধী দল, একটা সংসদে আর একটা রাজপথে। দেশের প্রধান বিরোধী দল বলে আমরা যাদের মনে করি বিএনপি, যেটা আমরা বিশ্বাস করি, তারা নিজেরাই স্বীকার করে নিচ্ছে যে তাদের দিয়ে কিছু হবে না, কাজে মানে তারা আন্দোলন করতে পারছে, যার জন্য ছাত্রদের ধামাচাপা দেওয়ার জন্য সরকারকে বিভিন্ন পদক্ষেপ নিতে হচ্ছে। যদি প্রিন্স ভাইয়ের কথা আমি ধরে নিই, নানা ইস্যু তৈরি ইস্যুগুলির জন্য ছাত্রদের ইয়ে করতে হচ্ছে, কারণ বিএনপিকে কোনো আমলে নেওয়ার কিছু নেই, ধামাচাপা দেওয়ার জন্য এগুলি করতে হচ্ছে। এইসব কথা, আর প্রিন্স ভাই তো কিছু কথা বললেন, এগুলি তো পলিটিক্সরা বলেন, আমি তো রাজনীতিবিদ নেই, আমি এত ঢালাওভাবে বলতে পারবো না। শিক্ষকদের আন্দোলনের প্রসঙ্গে যদি আপনি আসেন, আমি যেটা মনে করি, এখানে কিন্তু দেখেন 39টা পাবলিক ইউনিভার্সিটি মানে এটা করছে, এবং এই 39টায় কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয়, 39টায় কিন্তু শিক্ষক সমিতির নেতৃত্বে আছে সরকার সমর্থকরা। আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, এই প্রথম দেখলাম নীল, সাদা, হলুদ, লাল বিভিন্ন যে আমাদের যে রাজনৈতিক বিভাজন আছে প্রত্যেকটা পেশায়, এটা কিন্তু আমাদের পেশা থেকে আরম্ভ করে সব পেশায় আছে, একটা জায়গায় দেখলাম যে সবাই এক হয়েছে। আমি এটাকে খুব পজিটিভলি দেখি, এবং আমি মনে করি প্রত্যেকটা পেশায় যদি আমরা এই একতাটা দেখাতে পারতাম, এটা দেশের উন্নয়নের কাজ
একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়তো। কারণ আমরা তো সব ক্ষেত্রে বিভাজন, প্রিন্স ভাই ভালো বললে আর তার অপোজিট যে পার্টি আছে সে বলবে খারাপ, আবার সে ভালো বললে প্রিন্স ভাই বলবে খারাপ। অন্তত একটা জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের তাদের মধ্যে কিন্তু বিভাজনটা প্রকট নির্বাচন, কিন্তু এখানে তারা এক হচ্ছে নিজেদের স্বার্থের কারণে। এখন এই স্কিম কি খারাপ ভালো, কারণ বারাকাত সাহেব তারপরে অর্থনীতি আরেকজন, তারা তো সরকারের একদম, তারাও কিন্তু এটা একদম বিশ্লেষণ করে দেখিয়েছেন তাদের জন্য কি কি অসুবিধা। তো কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু এটার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ দেখছে না, যেটার জন্য আমি উদ্বিগ্ন। শুনেন, সম্ভবত 73 সালে, আমি সালটা মনে করতে পারবো না, ছাত্রদের একটা হয়েছিল আন্দোলন এবং তারা ভিসিকে ঘেরাও করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের সে ভিসির কাছে আমি ফোন করে মানে দেখা করতে চেয়েছেন এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদের এই আচরণের জন্য। আর এখন আমাদের শিক্ষকরা যে কোনো মন্ত্রী বা যে কারো কাছে অনুগ্রহের জন্য যেতে কৃতার্থ বোধ করে, এবং এই আন্দোলনে এটা ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সময় দিয়েও বসেনি। একটি বিষয় আপনার মন্তব্য জানবো, এই যে একটি কথা বলাই হচ্ছে শিক্ষকদের মর্যাদা শিক্ষকরা কোথায় নিয়ে গেছেন, আমি সেটা বলতে চাই। এই যে শুধু কি আসলে এই যে টাকার সংকুলনের জন্যই কি আসলে এই স্কিমটা এরকম কিনা আপনার মনে হয় কিনা? এটা নিয়ে টাকার সংকুলন এটা উনি বলতে পারেন, কিন্তু এটা ভীষণটা কিন্তু বহুত ভালো। অনেক ভীষণ আছে, আপনার ভীষণটা ভালো, আপনি ইউজটা কিভাবে করছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। আমি শিক্ষকরা শেষ করি, মানে শিক্ষকদের মর্যাদাটা শিক্ষকরা কোথাও বিভিন্ন সব আমলে, সব সরকারের আমলেই অনুগ্রহ ভাজন হওয়ার জন্য যা করেন নিজেদের মর্যাদা তারা, যার জন্য একটা দলের সাধারণ সম্পাদক শিক্ষকদের সঙ্গে সময় দিয়েও বসেনি। এটা আমাকে খুব ব্যক্তিগত আলোচনা আবার ফিরছি একটি ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ অন ভিউজে একটি ছোট্ট বিরতি, সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে নিউজ অন ভিউজে। সৈয়দ ইমরান সালে প্রিন্স প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে চীন গেছেন। এই ভারত সফর নিয়ে আপনাদের নানা সমালোচনা ছিল। চীন গেছেন প্রধানমন্ত্রী, 22টি সমঝোতা স্মারক সইয়ার কথা রয়েছে। এই যে আপনারা সবসময় বলেন যে এই সরকার, আওয়ামী লীগ সরকার নতজানু পররাষ্ট্রনীতি, আওয়ামী লীগ তো দাবি করে যখন যেখানে গিয়েছে বা যখন যেখানে সেখানে নিজের অধিকার সার্বভৌমত্ব অটুট রেখেই পররাষ্ট্রনীতিতে আছে। এটা আসলে আওয়ামী লীগ এতটাই নতজানু, এতটাই যে পরনির্ভর, এটা সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য তো প্রমাণ হয়। পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন যে এবার ভারতে শেখ হাসিনার যে সফর ছিল, সেই সফরের সময় শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনার সময় তিনি তার চীন সফরের কথা বলেছেন, এবং পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই চীন সফরে ভারতে কোনো আপত্তি নেই। তো এটার থেকে তো বোঝা যায় সরকার কতটা নতজানু, দেশের সার্বভৌমত্ব বলে কি কিছু আছে? আজকে আমরা জানি ভারতের যে অঙ্গরাজ্য যেখানে আছে, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীরা যখন আপনার বিদেশ সফর করে তখন সেই সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি নিয়ে বা অনাপত্তি নিয়ে তাদেরকে যেতে হয়। তা আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি সেই পর্যায়ে, যে ভারতের অঙ্গরাজ্যের মতো বাংলাদেশ, যে মুখ্যমন্ত্রীর মতো, যদিও শেখ হাসিনা কয়েকবার যখন ভারতে গেছেন সেই দেশের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে শেখ হাসিনাকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী হিসাবে বলা হয়েছে। তো এগুলো তো আসলে সামনে কান টানলে যেরকম মাথা আসে এগুলো সামনে চলে এসছে। আজকে এই যে ভারতের সাথে যে চুক্তিগুলো বা সমঝোতা স্মারক যেটা করা হয়েছে সেগুলো তো দেশের স্বার্থ বিরোধী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যারা পররাষ্ট্রনীতি নিয়ে কাজ করেন তারা বলছেন, একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে যে আওয়ামী লীগ তো বলছে আপনারা চুক্তি আর সমঝোতা স্মারকই বোঝেন না। বিএনপি এটা যিনি বলছেন তার বোঝা উচিত। আমাদের মহাসচিবের সাংবাদিক সম্মেলনে স্পষ্টতই লেখা আছে, এটা যিনি বলেছেন তিনি বুঝেন কিনা সেটা আজকে বড় প্রশ্ন। বা তিনি নিজেদের যে ব্যর্থতা, নিজেদের যে নতজানু এবং তাবেদারি, সেটাকে আড়াল করার জন্যই এগুলো করে জনগণকে বিভ্রান্ত করতে যাচ্ছে। আজকে এই যে চীনের যে ব্যাপারটা বলা হচ্ছে, আজকেই তো নিউজ দেখলাম যে ভারতের পত্রপত্রিকায় আসছে ভারত শেখ হাসিনার চীন সফরকে সতর্কভাবে মানে অবলোকন করছে। আজকে সেই চীনেও যে আপনার দেওয়া হচ্ছে কত দেখলাম যে 196 জন প্রতিনিধি নিয়ে শেখ হাসিনা গেলেন। 196 জন। দেশে বন্যা চলছে, টাকা নাই, মুদ্রাস্ফীতি চরমে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের আজকে কষাঘাতে মানুষ আজকে জর্জরিত। আজকে বিদেশের ঋণে, দেশি বিদেশি ঋণে দেশ আজকে জর্জরিত। সেই ঋণের টাকা
খাচ্ছে, তো সেখানে 196 জনকে নিয়ে চীন সফরে দিয়ে কি অর্জন হবে সেখানে? আজকে সেখানে গিয়ে কি হবে? যেসব কথা এখানে আসছে, ভারত তো ঋণ দিবে না, চীন ঋণ দিবে না বলেই দিচ্ছে, বিভিন্নভাবে এটা পত্রপত্রিকা আসছে। সেখানেও আজকে ভূ রাজনীতির যে বিষয়টা এখানে আসছে, সেখানে আপনি একটু আগে ইঙ্গিত করলেন যে সবাইকে ঠিক রেখে করা হচ্ছে। আমরা জানি না উনি সেখানে কি করে আসবেন। উনি আসার পরে হয়তো বলা যাবে যে উনি কি করেছেন সেখানে, বা জানলে আমরা বলতে পারবো। জাকারিয়া কাজল, যে চীন সফরে কি অর্জন হবে? ভারতের যে পর্যবেক্ষণের বিষয়টা, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা বিষয়, যে আপনি দেখলে আরেক পর্যবেক্ষণ করতে পারেন, এটা দেখি না। কারণ বাংলাদেশে তো আমরা অনেক কিছু দেখেছি, সাবমেরিন ক্যাবেল ওনারা নেননি, দেশের তথ্য পাচার হয়ে যাবে, কাজে ইতিহাস কারোই কৃত। তবে এই সফরের কথা যেটা আমি যেটা দেখলাম, যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীন বললেন যে প্রধান লক্ষ্য হবে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানো। তার নিজের ওনার স্টেটমেন্ট আমি দেখলাম যে এই সফরের প্রধান লক্ষ্য হবে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানো। আমাদের জ্বালানি মন্ত্রী বললেন যে বিদ্যুৎ খাতের অনেক কিছু আছে, তাই 20-22টা সমঝোতা, 20টা থেকে 22টা সমঝোতা স্মারক স্বাক্ষর হবে, এবং এর মধ্যে স্বাস্থ্য সেই বহু বিষয় আছে। তো সমঝোতার স্মারকগুলি পৃথিবীর বিভিন্ন দেশেই হয়। এর বাস্তবতা কি? চুক্তি কিন্তু না। একটা জিনিস মনে রাখতে হবে, চুক্তি আর সমঝোতার স্মারক। সমঝোতা, ধরেন আমার সঙ্গে প্রিন্স ভাইয়ের জায়গা জমি নিয়ে বিরোধ আছে, চুক্তি করলাম যে না এই জায়গা কাজলের বা এই জায়গা প্রিন্স ভাইয়ের, এটা এক জিনিস। আর একটু আমরা সমঝোতা করলাম, আছে ভবিষ্যতে আমরা এটা নিয়ে কি করা যায় দেখবো। দুইটার মধ্যে কিন্তু সমঝোতার স্মারক আমার কাছে পজিটিভ, কিন্তু আমার কাছে ওরকম চুক্তির মতো তো এটা যৌক্তিক, মানে একেবারে অ্যাফার্মেটিভ কিছু না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে দেখেন, আমাদের কিন্তু যে তিস্তা নিয়ে একটা ব্যাপার আছে, যে চীন না ভারত, চীন না ভারত, চীনও আগ্রহ প্রকাশ করেছে। সেখানেও কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলে গেছেন যে নিকটবর্তী ভারতের সঙ্গে যেহেতু আমাদের অভিন্ন নদী, আমরা ভারতের সঙ্গে আমরা বেশি আগ্রহী। আর চীনের সঙ্গে প্রিন্স ভাই বললেন না যে আসার পরে বোঝা যাবে কি কি হয়েছে। আমার কাছে কেন জানি মনে হয় যে চীনের ইনভেস্টমেন্ট, মানে চীনের বাণিজ্য যেভাবে আমাদের এখানে, আমরা দেখেন আমাদের তালা থেকে আরম্ভ করে সব কিছু তো চীনের পাই, আমরা কি পাঠাই এখানে। যদি সত্যিকার অর্থে, যেমন একটা বিশাল বিজনেস ডেলিগেশন কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছেন, তারা যদি সত্যিকারভাবে বাংলাদেশের এই বাণিজ্য ঘাটতিটা, বাণিজ্য ব্যবধানটা যদি কমাতে পারে, এটাই হবে। কিন্তু চীনের সাথে ঋণের একটি বড় বিষয় আছে, এবং বারবারই চীনের ঋণ নিয়ে এক ধরনের সতর্ক বার্তাও দেওয়া হয়। এই জায়গাটিতে আপনি কি বলবেন? চীনের ঋণ, যেমন আমরা এই ক্ষেত্রে শ্রীলঙ্কার উদাহরণ দিই আমরা, তাই না? বারবারই শ্রীলঙ্কা। বাংলাদেশ কিন্তু এই রিজার্ভের যেই ঘাটতিটা ছিল, এটা কিন্তু আবার আস্তে আস্তে কাটিয়ে উঠছে, কারণ একটা বৈশ্বিক মন্দা তো আছেই। আর আমাদের দেশে যে আমরা যে খুব সুখকর অবস্থা আছে তা তো না, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্য ইত্যাদি বিষয় আছে। চীন সফরে আমাদের দেখতে হবে, আর চীনের ঋণ বাংলাদেশে যে পরিমাণ আছে, এখন পর্যন্ত কিন্তু রিপেমেন্টে কোনো সমস্যা হয়নি। হয়তো এই বিষয়গুলি আলোচনা হবে। একটা রাষ্ট্রীয় সফরে কিন্তু সব বিষয় তো প্রকাশ্যে আসে না, যদিও এই প্রধানমন্ত্রী একটা ভালো উদ্যোগ চালু করেছিলেন, যেটা আমরা নিজেরাই হয়তো উদ্যোগটা কাজে লাগাতে পারিনি, যে প্রত্যেকটা সফরের পর উনি একটা সংবাদ সম্মেলন করেন। কিন্তু এটার জন্য আমি যতটা না মানে উনি বিষয়গুলি ক্লিয়ার করার চেষ্টা করেন, যদিও এখন সেই সংবাদ সম্মেলনটার জন্য আমি আমার কলিগদেরই দায়ী করব যে আমরা সে জাতীয় সেভাবে হয়তো, এটা আসলে এখন একটা সেরেমনি হয়ে গেছে, ফর্মালিটিস হয়ে গেছে। তো এটা উদ্যোগটা ভালো ছিল, কিন্তু ব্যবহারটা ঠিক মতো হয়নি। দুটি বিষয় আপনার মন্তব্য, যে পররাষ্ট্রমন্ত্রী চীন সফরের আগে যে মন্তব্যটি করেছিলেন যে ভারতের সম্মতি মিলেছে। আমি আসলে আমি তখন দেশে ছিলাম না, কিন্তু আমি যতটুকু দেখেছি অনলাইনে বিভিন্ন, মানে আমার কাছে এগুলি খুব অবাক লাগে যে যাদের সামনে এই প্রশ্নগুলি করা হয়, মানে বলেন, তারা কেন তখন পাল্টা প্রশ্ন করেন না। আমাদের এটা তো উনি সাংবাদিকদের সামনে বলেছেন, তখন তো এই প্রশ্নটা করা উচিত ছিল। উনি কি বোঝাতে চেয়েছেন যে ভারতের আপত্তি নেই? আমি যদ্দূর দেখেছি দেশের বাইরে থেকে, তো ভারতের আপত্তি কেন থাকবে, এই প্রশ্নটা কেন আসলো না? এটা আমার কাছে কিন্তু $1 মিলিয়ন কোশ্চেন টু মি। কারণ আমি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, আমি কোথায় ব্যাপারটা হয়তো যদি এমন হয়, আমি আগে পিছে জানি না, যে এই বিষয়ে যে আমাদের তিস্তা নিয়ে যেটা আছে, যে তিস্তা প্রকল্পে চীনও বিনিয়োগ করতে চায়, ভারতও চায়। তো চীন করলে ভারতের আপত্তি নেই, এটা যদি হইতো এটা কিন্তু একরকম, কিন্তু এই সফরে ভারতের আপত্তি নেই, এটা ভীষণ, আমার কাছে ভীষণ আপত্তিকর বক্তব্য। মোটা দাগে চীন সফর থেকে কি অর্জিত হবে, এটা এই মুহূর্তে বলা মুশকিল। যদি আমরা বাণিজ্য ঘাটতি কমাতে পারি, যদি জ্বালানি সহযোগিতাটা আমরা অব্যাহত রাখতে পারি,
এবং প্রধানমন্ত্রী কিন্তু আজকে তো গেলেন, কালকে কিন্তু উনি সারাদিনই বিভিন্ন বিজনেস ডেলিগেশন ইত্যাদির সঙ্গে আলাপ করে যদি চীনা বিনিয়োগ আমরা আনতে পারি তাহলে আমরা বলতে পারবো যে কি অর্জিত হলো। কারণ আমি অতি আশাবাদী হতে রাজি। সফর শেষে আসলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। জি, সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, একটু দৃষ্টি দিতে চাই, যদিও কোটা আন্দোলন ইস্যুটিতে আপনাদের এই মন্তব্যটা একটা নির্ভর ছিল, যে দৃষ্টি অন্যদিকে। প্রশ্নটা আমি এভাবে উত্থাপন করতে চাই, যদি তাই হয় যে বেনজির বলি, মতিউর বলি, অর্থাৎ দুর্নীতি যেসব ভয়াল চিত্র আসছিল গত ৩-৪ দিন ধরে কিন্তু কিছুটা আড়ালে চলে গেল, আসলেই কি মানে আড়ালে চলে গেল? না, আড়ালে চলে গেল না, মানে জনগণের দৃষ্টিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই যেটা আজকে আমাদের মহাসচিব বলেছেন যে এই কোটার এই বিষয়টা আদালতের রায় আনা হলো, রায়ের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেল। স্বাভাবিক, এরকম একটা রায় আসলে তো আন্দোলন হবেই, কারণ যেটা আপনার যেইটা সাধারণ ছাত্রছাত্রীরা আন্দোলন করে অর্জন করেছিল, দাবি আদায় করেছিল, সেটাকে যখন একটা আদালতের রায় দিয়ে আপনার এটাকে আবার যখন সে আগের পর্যায়ে নিয়ে যাওয়া হলো, এটার প্রতিক্রিয়া তো হবেই। তারপরে পুরো দেশ জুড়ে এই প্রতিক্রিয়াটা হচ্ছে, কারণ এটা তো শুধুমাত্র মানে চাকরি পাওয়া বা বিষয় না। শেখ হাসিনা সেদিন বললেন যে এই যারা আন্দোলন করছে তারা কয়জন পরীক্ষা দিয়েছে, কয়জন উত্তীর্ণ হয়েছে, এটা কয়জন পরীক্ষা দেওয়া বা কয়জন উত্তীর্ণ হওয়ার বিষয় না। এখানে যারা ছাত্ররা আন্দোলন করছে তারা তখন তো ছাত্র, পরীক্ষা দিবে কখন? পড়ালেখা শেষ হলে না পরীক্ষা দিবে। তারা যখন পড়ালেখার শেষ পর্যায়ে, তখন যখন দেখছে তাদের সামনে আর সুযোগ নাই, তখনই তাদের দেয়ালে পিঠ যখন তাদের থেকে গেছে, পিঠ যখন দেয়ালে থেকে গেছে, তখনই তো তারা আন্দোলন করবে, এটি তো স্বাভাবিক। তো এখন এই আন্দোলনে শুধু ছাত্ররা না, ছাত্রদের অভিভাবকরাও জড়িত হয়ে যাচ্ছে, সমগ্র দেশের মানুষ জড়িত। এটা তো অন্যায় একটা বিষয়। জি, তাহলে যে প্রশ্ন করছিলাম, বেনজির মতিউররা কি আড়ালে চলে গেল কিনা? হ্যাঁ, 56% আপনার কোটা, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি বলে অন্য বিষয় আড়ালে যাওয়ার বিষয় না। এই যে দুর্নীতি, মহা দুর্নীতি হচ্ছে, মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি, লক্ষ লক্ষ কোটি টাকার আপনার মানে পাচার হয়ে যাচ্ছে, এটা বিভিন্ন দেশে পাচার হচ্ছে। শুধুমাত্র কি এইটাই? আজকে আমরা সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দেখছি। এই যে আজকে দেখলাম পিএসসি সাবেক মানে চেয়ারম্যানের সাবেক ড্রাইভার এবং তাদের সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে এটা কি শুধু এরকম? এটা তো আপনার সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চলে গেছে। শুধু আপনার সরকারি কর্মকর্তা কর্মচারী, আপনার এই যে যারা মন্ত্রী, এমপি, ক্ষমতাসীন দলের লোক, তাদেরকে আঙ্গুল ফুলে কলা গাছ হতে দেখি নাই। এই যে একজন এমপি মারা গেল ভারতে গিয়ে, কি নাম ওনার, আনার, কুষ্টিয়ার এমপি, ঝিনাইদার এমপি যে হত্যা শিকার হলো, সেখানে কি হলো? সেখানে তো আপনার যেগুলো বের হয়ে আসছে যে এখানে স্বর্ণ চোরাচালানের ব্যাপার, 4000 কোটি টাকার ভাগ বাটোয়ারার ব্যাপার। তারপরে শুনলাম আওয়ামী লীগের জোটের যিনি নেতা দিলীপ বড়ুয়া, তিনি বললেন যে আওয়ামী লীগের 80% নেতারা এমপি হচ্ছে চোরাচালানের সাথে যুক্ত। শুধু চোরাচালান, সমাজের আওয়ামী লীগের যারা আছে তারা সকলেরকে আমরা দেখেছি আছে কিভাবে তারা বড় লোক হয়েছে, কোটিপতি হচ্ছে। শুধু কোটিপতি না, শত শত কোটি টাকার মালিক। ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, সে নাকি 2000 কোটি টাকা পাচারের জন্য আপনার গ্রেপ্তার হয়েছে। তা বুঝেন মানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কিভাবে এই দুর্নীতির সাথে জড়িত। আমার এলাকা সীমান্তবর্তী এলাকায় আপনার সীমান্তের ওপার থেকে কিভাবে চিনি চোরাচালান হয়ে আসছে, এই চোরাচালানের সাথে যুক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা, সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা, এবং একটা সিন্ডিকেট ওয়েতে প্রতি রাতে আপনার ট্রাকের পর ট্রাক আপনার চিনি নিয়ে আসছে। মানে সেই চিনি একবার ট্রাক একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের এলাকায়, চিনি সব পড়ে গিয়েছিল, দেখা গেল সেখানে কোনো পিঁপড়া যায় না। চিনি তো মিষ্টি জাতীয় ব্যাপার, চিনি যখন রাস্তায় পড়ে গেল, একদিন পড়েছিল চিনি সারাদিন, কোনো পিঁপড়া ওখানে যায় না। তার মানে এটা চিনি হচ্ছে ভেজাল চিনি। সেই চিনি এনে আমাদের মানে বাজারে ঢুকিয়ে আপনার সেটা বিক্রি করা হচ্ছে, সেটা আমরা খাচ্ছি। ওই যে শেষ করে তো সেখানে আপনার এই সব চোরাচালানের সাথে কারা জড়িত? ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা জড়িত। তো এই যে আজকে দুর্নীতি এমন পর্যায়ে যে পৌঁছেছে, এইগুলোকে এইসব দিয়ে আড়াল করা যাবে না। একটু শুনে আসি, পিঁপড়া যায় না, এটা দিয়ে আমার মনে পড়লো যে এক মুদির দোকানে নাকি চিনির কোটার মধ্যে লেখা রাখছে লবণ। তো পাবলিক ভাই চিনির মধ্যে লবণ লিখে রাখছেন কেন? ভাই যাতে পিঁপড়া না যায়, লবণ মনে রাখা, এটা মনে হলো আর কি। যাই হোক, ওই একটা পয়েন্টে মিস করে গেছি। প্রিন্স ভাই একটা কথা বলেছেন যে অনেক সচিবরাও
এই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নিয়ে চাকরির সুযোগ সুবিধা নিয়েছে। 7 জন সচিবকে কিন্তু এই সরকার চাকরিচ্যুত করেছে। আর প্রিজমের কথা যেটি দুর্নীতি কিন্তু আমরা সব জানি। মনে হচ্ছে যে বাংলাদেশে বোধ হয় এই আমলেই দুর্নীতি, এর আগে বাংলাদেশ বোধ হয় আমি শেষ করি, আমি আপনার সঙ্গে কথা বলে প্রিজমে, কিন্তু এই আমলে যেটা পজিটিভ সেটা হচ্ছে যে দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, যেটা আগে আমরা দেখিনি। যে উনি নিজেই বলেন যে ছাত্রদলের কি ছাত্রলীগের সেক্রেটারিকে ধরা হয়েছে, বেনজিরকে ধরা, এই যে ধরার মানে যে আইনের আওতায় আনার যে সংস্কৃতিটা, কারণ আপনি কি বিএনপি আমলে যে হাওয়া ভবন কত কিছু আমরা শুনছি, একজন কাউকে অ্যারেস্ট করছে বিএনপির আমলে, বিএনপি আমলে কোনো দুর্নীতি হয় নাই যে একজনকে দেখাতে পারবেন দলের যে কাউকে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির জন্য। এই আমলে ধরা হচ্ছে, এই আমলে দেখেন ধরা হচ্ছে। দুর্নীতি হচ্ছে এটা ভীষণ বাজে জিনিস, গভর্নমেন্টের আরও কঠোর হওয়া উচিত, আরও কঠিন ব্যবস্থা রয়েছে। কিন্তু আমি টানেলের শেষে একটু আলোর ছটা দেখতে পাই যে ধরা হচ্ছে, এবং ধরা হওয়ার ফলে কি হয়েছে জানেন, সরকারি যারা কর্মকর্তা তাদের মধ্যে কিন্তু একটা, যারা দুর্নীতিবাজ তাদের মধ্যে একটা কিন্তু নার্ভ শেকিং ব্যাপার শুরু হয়েছে। আপনি পরশুদিন আমি একটা খবরের কাগজে দেখলাম যে রাজস্ব কর্মকর্তা একজন সাতক্ষীরা, খুব নিচু লেভেলের কর্মকর্তা, তার আলিশান বাড়ি, মার্কেট টার্কেট, সে কিন্তু স্বেচ্ছায় অবসর নিয়ে নিচ্ছে। এখন কিন্তু মানে এই একটা ইম্প্যাক্ট কিন্তু হয়ে যায়, এনবিআর এর লোকজন সবার মধ্যে কিন্তু একটা ভীতির সঞ্চার হয়েছে যে ধরা হচ্ছে, যেটা আমরা আগে দেখিনি। দুর্নীতির আমি প্রচণ্ড নিন্দা করি যে প্রচণ্ড পরিমাণে দুর্নীতি বিরোধী নেওয়া উচিত। আমি নিন্দা করি যে দুর্নীতিটা সামাল দিতে আমরা পারছি না, কিন্তু ওই যে টানেলের শেষে আলোর বিন্দুর মতো আমি দেখেছি ধরা হচ্ছে, যেটা বাংলাদেশের কোনো শাসন আমলে দেখি। এই জায়গাটায় অনেকে বলতে চান 2019-এর ক্যাসিনো কাণ্ডে হুলস্থুল কাণ্ড কারখানা ছিল, কিন্তু দিন শেষে কিন্তু তেমন কোনো সুফল পাওয়া যায়নি। না, সুফল পাওয়া যায়নি কি, ক্যাসিনো আছে এখন আর বন্ধ হয়েছে, তারপরে অনেকের শাস্তি হচ্ছে, অনেকের বিচার হচ্ছে। হ্যাঁ, বলতে পারেন যে বিচারের দীর্ঘসূত্রিতা, বিচারের দীর্ঘসূত্রিতা তো আবার অন্য আলোচনা, কারণ আমাদের বিচারক সংকট। আমার একটাই প্রশ্ন যে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়াও তো আরো অন্যরা শাসন করেছে, তাদের আমলে কি দুর্নীতি হয়নি? একজন কাউকে ধরা হয়েছে দলের, যেটা আওয়ামী লীগ বলে যে সৎ সাহস তো কেউ দেখায়নি। জি, জাকারিয়া কাজলে যে দুর্নীতি ধরার সৎ সাহস কেউ দেখায়নি, একটা ঝাঁকুনি তো অন্তত লেগেছে। শুনেন, দুর্নীতি যে কথা বলে, দুর্নীতি সবসময় ছিল, এটা দুর্নীতি থাকে, একটা রাষ্ট্রে থাকে, কিন্তু এই যে বর্তমান পর্যায়ে যেরকম দুর্নীতি মহামারী আকার, এটা কখনো ছিল না। তাহলে ওই আমলে ধরা ছিল না। হাওয়া ভবনের অভিযোগ আপনাদের বারবারই শুনতে হয়, কথা বলা হচ্ছে, মুখরোচক কথা। একটা দুর্নীতির প্রমাণ দিতে পেরেছে হাওয়া ভবনের এই সরকার? এতগুলি মামলা করেছে, বরঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে একটি অর্থঋণ আদালতে যে মামলা ছিল, সেই মামলায় যখন বিচারকটাকে খালাস দিল, সেই বিচারককে কিভাবে আপনার দেশ ছাড়া করেছে এই সরকার, সেই বিচারক বিদেশে গিয়ে ইউটিউবের মাধ্যমে সেই করুণ বর্ণনা দিয়েছে। এটা তো বাংলাদেশের মানুষ দেখেছে, সারা বিশ্ব ব্যাপী দেখেছে। হাওয়া ভবনের কোনো দুর্নীতি এই পর্যন্ত প্রমাণ করতে পারেনি, এগুলো এক নম্বর কথা। দ্বিতীয় কথা, বিএনপি আমলের কথা, বিএনপি আমলে দুর্নীতির জিরো টলারেন্সে ছিল। এই যে বেনজির আহমেদ বিএনপি আমলে চাকরি করে নাই, এই যে ধরেন আজকে যে মতিউর রহমান বিএনপি আমলে চাকরি করে নাই, আওয়ামী লীগ তো ধরছে, আমাকে বলতে দেন, তখন কামাইছে, তখন ধরে নাই, আমাকে বলতে দেন, তখন আপনি চেক করে দেখেন তারা কত টাকার মালিক ছিল, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তারা কত টাকার মালিক, তখন দেখা দেবো। আমি চ্যালেঞ্জ করে বলছি, বেনজির আহমেদ বা মতিউর রহমান তখন দেন যে বিএনপি আমলে তারা এত টাকার মালিক ছিল, এত সম্পদের মালিক ছিল। আজকে বিএনপি আমলে কাউকে নাকি ধরা হয়নি। আমাদের ছাত্র দলের তৎকালীন সভাপতি ছিলেন সংসদ সদস্য ঢাকার, আমি নাম উচ্চারণ করতে চাই না, না নাম বলে না, লেট মি সে, বলতে দেন, নাসিরউদ্দিন আহমেদ পিন্টু লালবাগ থেকে এমপি ছিলেন। তাকে, তার বিরুদ্ধে যখন একটা অভিযোগ উঠলো, তার দলে তার গ্রুপের লোকজন আপনার একটি টেন্ডারের ম্যানিপুলেট করার জন্য ব্যবস্থা নিচ্ছে, বেগম খালেদা জিয়া এখন তখন প্রধানমন্ত্রী, তার কানে যখন গেল সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সিটিং এমপি, এবং সে জেলে ছিল। পরবর্তীতে নাসির আহমেদ পিন্টু তো জেলখানায় আপনার রাজশাহীতে চিকিৎসা না পেয়ে তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছে এই আওয়ামী লীগ আমলে। এটা অন্য মামলায়, বিডিআর একটা মামলায় তাকে ধরে মিথ্যা মামলা দিয়ে, এটা সম্পর্কটা কি ভাই? আমি বলতে চাই
আমি সম্পর্ক নাই। তো যেটা বোঝাতে চাচ্ছেন যে বিএনপির সময়ও বিএনপি আমলে ধরছিল একজনই এবং তাই মোর্চা আওয়ামী লীগ আমলে একটা নাম বলেন না, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি এই লেভেলের একজনের নাম বলেন। এরকম দুর্নীতি, এই যে বেনজিরের মতো, আজিজের মতো, মতিউরের মতো, আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম যে এরকম দুর্নীতি বিএনপি আমলে ছিল না, বেনজির মতিউররা ওই আমল থেকে না, চ্যালেঞ্জ করলাম আপনাকে, আপনি নিয়ে আসেন কালো টাকা সাদা করছে কে? আপনি শুনেন এইসব কথা বলে লাভ নাই। যে কালো টাকা সাদা অপ্রদর্শিত টাকা উনি প্রদর্শন করতে পারে নাই, সেটা প্রদর্শন করেছেন সরকারি আইনের মাধ্যমে, সরকারি নীতির মাধ্যমে। এটা কালো টাকা না, এটা কালো টাকা না, এটা কালো টাকা না। জাকারিয়া কাজল ভাই, আপনি একজন সিনিয়র সাংবাদিক, আপনার মুখে এই কথা মানায় না। আপনি যদি একজন যদি আপনি লেভেলের লোক হতেন এই কথা মানাতেন, এই কথা মানায় না। অপ্রদর্শিত আয় আসে কোথা থেকে? আপনার শুনে থাকতেই পারে, ওনার বৈধ টাকা উনি প্রদর্শন করতে পারে নাই, এটা করে নাই, এটা বিভিন্ন কারণে হতে পারে, বহু লোকের এরকম আছে। সেটাই তারপরে বিদেশ থেকে টাকা ফেরত আসে, সেটা বলেন ভাই। বলতে উনি যদি বলতে চান বিদেশ থেকে কাট টাকা, আওয়ামী লীগের সরি টু সে আওয়ামী লীগের এক নেতাদের মতো উনি কথা বলছেন। না না, আমি খুব যৌক্তিক কথা বলছি। আমি না না, আমি আপত্তি করছি, আমাকে বলছেন আপনি খুব অযৌক্তিক কথা বলছেন। আমাকে একটু কথা বলতে দেন। তাই যদি হয়ে থাকে তাহলে আমার কথার মধ্যে আপনি এভাবে কথা বলতে পারেন না। কাজের জাকারিয়া ভাই, আপনি পরে বলেন। আচ্ছা বলেন, আপনি পরে বলেন, আমার পরে বলেন, আপনি বলেন। মানুষ আপনাদের কাছ থেকে কি শিখবে? হাতে একেবারেই সময় নেই। না, এই যে আপনার ধরেন এই যে কথাগুলো বলা হচ্ছে, বিএনপি আমলে এই দুর্নীতি ছিল না, এরকম দুর্নীতি ছিল না বলেই কিন্তু সেই সময় এইগুলো আসে নাই। আজকে বলা হয় বিএনপি নাকি 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে। ডাহা মিথ্যা কথা। প্রথম আওয়ামী লীগ চালে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে 2000 সালে। হাতে একেবারে সময় নেই, 2 বছর পরবর্তীতে সেই ঘানি আমাদের টানতে হয়েছে, কিন্তু দুর্নীতির মাত্রা আমরা কমিয়ে এনেছিলাম। হাতে একেবারে সময় নেই। একটা কথাই বলি, এরকম দুর্নীতি একটু শুনে আপনার কাছে একবার, এই যে বিএনপির আমলে অন্তত এই রকম ভয়াবহ দুর্নীতি ছিল না। দুর্নীতি মাত্রা বেড়েছে আমি তো বলি, কিন্তু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা মতিউর বা বেনজির বিএনপি আমলে ধোয়া তুলসী পাতা ছিল, এই আমলে দুর্নীতি আছে, এটা পাগলেও বিশ্বাস করবে। আর বিদেশ থেকে টাকা টোকা কাদের ফেরত এনেছে, কারা অপ্রদর্শিত টাকা সাদা করেছে, সাইফুর রহমান। এটা আওয়ামী লীগ ক্ষমতা থেকে যখন চলে যাবে তখন যে কত একজন দুজন না, কত হাজার মানুষের টাকা যে ফেরত আনা হবে, এটা দেখেন। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।